আমরা প্রতিদিন এখানে নানা রকম যুদ্ধের কথা বলি, ভিন্ন রকমের যুদ্ধ। আজ বলবো ভাষা নিয়ে এক যুদ্ধের গল্প। যে ভাষা আমাদের প্রাচীনতম ভাষা, যে ভাষা আমাদের ঐতিহ্যের ভাষা। হ্যাঁ বন্ধুরা, আমি সংস্কৃত ভাষার কথা বলছি। আজ তুলে ধরবো সেই ভাষার কিছু কাহিনী। একজন নারীর কথা তুলে ধরবো যে ভাষাকে আমরা সাধারণ লোকেরা প্রায় মৃত বলে হয়তো ধরে নিয়েছি। সেই ভাষাকে নিয়েই যিনি সারাটা জীবন চর্চা করে গেছেন, সেই ভাষাকে নিয়েই তার আলো তার সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে গেছেন গোটা জীবন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি, প্রতি পর্বের মতোই যিনি আমাদের আজকের বিশেষ একজন, তাকে আমরা আজকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন কটন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষা শ্রীমতী নন্দিতা ভট্টাচার্য গোস্বামী। আসুন তাকে স্বাগত জানাই আমাদের আজকের মঞ্চে। নমস্কার দিদি। নমস্কার পারমিতা। ভীষণ ভালো লাগছে আপনার মূল্যবান সময় বের করে আপনি আমাদের এই মঞ্চে এসছেন। ভীষণ ভীষণ বেশিভাবে আজকে আপ্লুত। সেটা বলো না, আমিও মূল্যবান একটা জায়গায় এসেছি। আমি সেটাই জানতে চাইবো দিদি, যে এই আমন্ত্রণ আপনাকে মানে কি অনুভূতি দিচ্ছে এই মুহূর্তে? খুব ভালো। আর তুমি বিশেষ করে বলছো সংস্কৃতের কথা, আমার মুখ থেকে শুনবে, কার না ভালো লাগবে বলো? আমার ভালোবাসার জায়গা, খুব ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তুলে ধরতে চাইবো এবং জীবন যোদ্ধার পুরো টিমের তরফ থেকে আপনাকে স্বাগত। হ্যাঁ, আমি জীবন যোদ্ধা এই পর্বে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। আর নিশ্চয়ই তুমি আমার কাছে শুনতে চাইছো, আমি তোমাকে যতটুকু পারি এই সময়, শুধু আমি নয়, আমার সঙ্গে অনেক দর্শক বন্ধুরাও আজকে শুনবেন। সেইটাই তো দিদি, একটু এবার আলোচনা পর্বে যদি যাই। নিশ্চয়ই। দিদি, আপনি এমন একটা ভাষা নিয়ে কাজ করেছেন, অবশ্যই সেটাকে আমরা অনেকেই খুব কঠিন বলে মনে করি, সচরাচর তাকে হাত দিতে ভয় পাই, কিন্তু সেটা আমাদের একটা প্রাচীনতম ভাষা এবং আনঅফিশিয়ালি কোথাও না কোথাও এটা হয়তো বলা হয় বা লোকমুখে এটা প্রচলিত যে এই ভাষাটা প্রায় মৃত। তো এমন একটা ভাষাকে আপনি মানে চর্চা করবেন, সেটা কেন ভাবলেন? সেটা প্রায় মৃত বলো না, বলো মৃতই, ডেড ল্যাঙ্গুয়েজ। এটা তো বিখ্যাত শব্দ সংস্কৃতের জন্য, উপহার এটা। কিন্তু অ্যাকচুয়ালি কেন জানো তো, মানুষ ভেতরে ঢোকে না তো সাবজেক্টটার। যদিও এই সাবজেক্টটা একদম আমার ভারতবর্ষের ভাষা, কিন্তু আমরা সেখানে ঢুকতে চাই না। কিন্তু তুমি একবার যদি ঢোকো তখন বুঝবে সেখানে কি মধু আছে। আর আমি কেন পড়ছি সেটা জানতে চাইছো? মানে সেই মধুকে আপনি কবে আবিষ্কার করলেন? সেই মধুটা মানে বললাম না, আমার মানে আমার বংশে সেটা চর্চা আছে। আমার ঠাকুরদাদা সংস্কৃত পড়েছেন, আমার জ্যাঠামশাই বরদা কুমার ভট্টাচার্য তিনিও সংস্কৃত পড়েছেন, সাহিত্যশাস্ত্রী, তখনকার দিনে তো স্কুলের ডিগ্রি টিগ্রি ছিল না, টোলে পড়েছেন, আর বই পর্যন্ত লিখেছেন সেই 70s-এ। মানে সেই সংস্কৃত ভাষা ব্যাকরণ, সরল সংস্কৃত ব্যাকরণ। তো তখনকার দিনে এত বই লেখার চল ছিল না, কিন্তু আজকালকে যেরকম আমরা খুব সোজা, কিন্তু সেই যুগে তিনি কতখানি যুদ্ধ করে বইটা লিখেছেন, পয়সাও ছিল না। যাই হোক, সেখান থেকে আমি উঠে এসেছি এবং স্বভাবত আমি আর্টস পড়েছি, মনে হয়েছে আমি সংস্কৃতটা নেই। আমার একটা মোহ ছিল এটা, মানে সেই মোহ, সেই তাগিদ থেকে এবং ভেতরে ঢুকে আরো বেশি ভালো লাগে। কারণ সংস্কৃত পড়লে তুমি সমস্ত শাখা প্রশাখায় বিচরণ করতে পারো। মানে সেই রুটটাকে আমরা, সেই প্রাচীন ভারতের যে শেকড়টা, সেটাকে ধরার জন্য এই ভাষাটার বড্ড প্রয়োজন। নিশ্চয়ই, বললাম না, বিচরণ করতে পারবে তুমি সেইভাবে শাখা প্রশাখায় আপনি যেমন বললেন। তো সেটা আমি তোমাকে বলবো।
আস্তে আস্তে একদম কিভাবে একদম দিদি, বিচরণ আমরা করব। শুনবো এবং পৌঁছে দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের কাছেও। এবং মানুষকেও জানাতে চাই আমি, তুমি যে আমাকে এনেছো আমার খুব ভালো লাগছে, কথাটা আমি মানুষকেও বলতে চাই। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। আমরা আবার যদি একটু পরবর্তী প্রশ্নের দিকে হ্যাঁ, যাই, নিশ্চয়ই। যে এই যে সংস্কৃত ভাষা, এই ভাষাটা ব্যাপকভাবে আজকের দিনে প্রচলিত তো নয়, কিন্তু আপনি গোটা জীবন এই ভাষার চর্চা করেছেন এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন। তো এই ভাষাটা পড়ানোর সময়ে আপনার কি কি অসুবিধে মোকাবিলা করতে হয়েছে ছাত্রছাত্রীদের তরফ থেকে, আমি বা বলি, আপনার কলেজে? গোটা জীবন তো কিছুই নয়, কারণ এই ভাষাটা উম, তুমি বলছো সংস্কৃত, সংস্কৃত পড়লে শুধু সংস্কৃত নয়, তুমি প্রত্যেকটা সাবজেক্টের গোড়াটা, আরম্ভটা তুমি বুঝতে পারবে। তার সেজন্য সংস্কৃত খুব দরকার। যার ইন্টারেস্ট আছে তারা সেগুলো কিন্তু খুঁজে বার করবে। শুধু ভাষার ইতিহাসের নয়, সংস্কৃত ভাষার থেকে পাবে ভাষাটা কিভাবে আসলো, কোন ধাপে ধাপে এসে আজকে বাংলা ভাষাটা পেয়েছি, আমরা বিভিন্ন ভাষায় এসে গেছে সেই ভাষা থেকে, সেটা একটা ইতিহাস। তারপর তুমি সংস্কৃত সাবজেক্টটা থেকে যে আজকে আস্তে আস্তে যে এত সাবজেক্ট আমরা দিনে দিনে পড়ছি, হিস্ট্রি, বাংলা, তারপরে বলো বোটানিক, সায়েন্সেরও বলো, সমস্ত কিছুর কিন্তু আয়ুর্বেদ তুমি জানো, সমস্ত গাছগাছালি নিয়ে কারবার, মানে সেখানেও কেমিস্ট্রি। ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা ছিল প্রাচীন ভারতের শুধুমাত্র তো হ্যাঁ, এবং সেই ভাষায় তুমি মেডিকেল চরক সুশ্রুত সবাই, এই যে মেডিকেল সায়েন্সটা হয়েছে সেটার গোড়াও তুমি খুঁজে পাবে সংস্কৃত সাহিত্যে। এবং তুমি এটা ভেবো না যে সংস্কৃত পড়েছি বলেই আমি খালি সংস্কৃতই পড়েছি, আমি শঙ্করদেবের উপর অনেক লিখেছি, কারণ শঙ্করদেব তুমি বুঝবে না যদি না সংস্কৃত জানো। ঠিক। এরকম প্রত্যেকটা জিনিসকে গভীরে তার শেকড় স্পর্শ করতে গেলে সংস্কৃতকে, আপনাকে সেই ভাষাকে স্পর্শ করতে হয়েছে। তুমি পদাবলী সাহিত্য পড়তে যাও, সেখানে তোমাকে সংস্কৃত সাহিত্য বুঝতে হবে, সমস্ত কিছু। সংস্কৃত সাহিত্য না বুঝলে তুমি ওই অন্য সাবজেক্টে বিচরণ করতে পারবে না। তোমাকে বলেছি হিস্ট্রি অফ আর্ট, হিস্ট্রি অফ সং, মিউজিক, ইন্ডিয়ান মিউজিকের হিস্ট্রি কোথায় কেউ জানে না। আমি হিস্ট্রি অফ মানে সঙ্গীতের ইতিহাসের বই পড়েছি, সেখানে আরম্ভই হয়েছে আধুনিক যুগ থেকে, কিন্তু আমরা জানি না কেউ যে কত আগে সেই বেদিক যুগে যজুর্বেদ হলো গীত, তারপরে ঋগ্বেদ হলো নাটকের উৎস, তারপরে আমরা চলে আসি অথর্ববেদে, সেখানে আয়ুর্বেদের উৎস। এবং এইভাবে সামবেদটি কি ছিল? সামবেদ গান। আচ্ছা, সামবেদ হচ্ছে গান। এই যে 7টা স্বর, স্বরজ, ঋষজ, ঋষভ, এগুলো 7টা স্বর যে সারে গামাপা, সমস্ত অনেক সামবেদে কিছু আছে। জানতে পারছি দিদি, খুব খুব ভালো লাগছে। কিন্তু এবং এটা বললে শেষ হবে না, আমি বলতে থাকলে বলতেই থাকতে পারবো। সত্যি সত্যি তাই, আমরা শুনবো বলেই বসে আছি এবং দর্শক বন্ধুদের কাছে পৌঁছাবো সেই অপেক্ষাতে। কিন্তু আমি বলছি দিদি যে মানে এই যে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আগে হয়তো কেউ সায়েন্সে আগে দেখছেন, তারপরে আর্টসে হয়তো ইংরেজি অনার্সটাকে আগে দেখছেন, এবং সর্বশেষে কোথাও যখন জায়গা হচ্ছে না, তারপরে একটা অপশন হিসেবে মানে প্রচন্ড অনীহা সহকারে হয়তো বা সংস্কৃতকে বেছে নিচ্ছেন। তো এটা তো একটা খুব ডিফিকাল্টিস, এরকম মানে একজন কেউ যখন অনীহা নিয়ে আসছেন, ভালো না বেশে যখন কোন একটা সাবজেক্ট পড়তে আসছেন, তো সেখানে আপনাকে কি কি ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে? এমনকি কি হয় জানো, মানে সংস্কৃত মেজর নেওয়ার জন্য অনেক মার্ক কমিয়ে দেওয়া হয়, যে লেভেল কলেজে থাকে সেই লেভেল থেকে একটু কম মার্ক হলেও আমাদের কলেজে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সংস্কৃত মেজর নাও। তো 20টা সিট সেটাও সবসময় ফিল আপ হয় না, কিন্তু এখন আজকাল হয়, আজকাল খুব রাশ, কিন্তু তখন হতো না। তবে যারাই আসতো তখন, মানে কোন সময়টার কথা বলছেন দিদি? আমি যে বলছি, আমি 70-তে ধরো কলেজে 70 দশকে, তখন প্রাথমিক স্তরে তো একদম, আজকাল খুব রাশ সংস্কৃত, আজকাল আবার এসেছে, কিন্তু কারণ বুঝতে পেরেছে। যেমন আমার এক ছাত্র, খুব নামকরা ছাত্র, সে এখন গুয়াহাটি ইউনিভার্সিটি পড়ে, অঙ্কুরন ওর নাম, ও সংস্কৃততে মেজর নিয়েছে, সংস্কৃত পড়েছে,
তারপরে আমি সব সময় বলতাম যে তোমরা কিন্তু সংস্কৃত পড়েছো বলেই সংস্কৃতকে জীবনের বৃত্তি নেবে না, নানা লাইনে চলে যাও। তো ওকে আমি বলেছি যে তুমি সাংবাদিকের কোর্স করো, শান্তিনিকেতনে আছে, তুমি সংস্কৃত পড়েছো, তুমি সেই লাইনে চিন্তা করো। কারণ মানে সংস্কৃত পড়ার পরেও অনেক ছাত্রছাত্রীরা নানাবিধ কাজকর্ম করতে পারছেন এবং সেখানেও তারা সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, ছাত্র গেমসে চলে গেছে কেউ, কিন্তু সংস্কৃত পড়লে যে অন্য সাবজেক্ট তুমি পড়া যাবে না সেটা একটা মিথ। এসিএস পেয়েছে, আইএএস পেয়েছে। সংস্কৃতের একটা সুবিধা কি জানো, মার্ক ওঠে, গ্রামাটিক্যাল। আইএএসটা এসে যদি সংস্কৃত নেওয়া হয়, অনেকেই খুব পরে এসে বলেছে আমাদের ছাত্র যে সংস্কৃত ছিল, সেখানে অনেক আচ্ছা মার্ক দিদি, উঠেছে। এখানে মানে আমার একটা প্রশ্ন, ভাষা তো নদীর মতো বহমান। হ্যাঁ, আমরা মানে সেই সুদূর ইতিহাস যদি ঘেঁটে থাকি, তাহলে ভাষা ক্রমাগত বদলে যাচ্ছে, কিন্তু কোথাও এসে সংস্কৃত কিন্তু থেমে গেছে। কারণ আমাদের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথাও সংস্কৃতটা নেই, মানে আমরা খুঁজে পাচ্ছি না। না। পুঁথিতে রয়েছে, পুঁথিতে রয়েছে। প্রাচীন ভারতে রয়েছে, খুঁজে পাচ্ছি না। তো এই যে একটা এই মুহূর্তে তাহলে সংস্কৃতের অবস্থানটা কি? দেখো সংস্কৃতের অবস্থা কেন আমি বলছি, এই যে বললাম হিস্ট্রি অফ আর্টের বই দেখো, সেখানে নেই কিছু। সংস্কৃতের লোক কিন্তু আজকাল এইসব লিখছে, গবেষণা করছে, লিখছে, তারপরে অনেক সময় কোর্সেও ঢুকছে এইগুলো। আর সেজন্যে ছাত্রছাত্রীরা কিন্তু খুব ইন্টারেস্টেড হয়েছে আজকাল। উচ্চারণ, গান গাইবে, উচ্চারণের খুব দরকার, উচ্চারণ বৈশিষ্ট্য হ্যাঁ, যখন বারবার করে উচ্চারণের আসছে। দরকার। তারপরে কি আমাদের কাছে তো অনবরত ফোন আসে, সেই অনিমা গুহ ছিলেন, নন্দিতা ফোন তুলে বলবেন আমাকে, আমার বাবা না সংস্কৃতে একটা শ্লোক লিখতেন, আত্মজীবনী লিখছি, সেই শ্লোকটা এই প্রথম শব্দটা এটা ছিল গীতার মধ্যে, আমাকে দাও তো বলে। তুমি বোঝো অনিমাদি ফোন করেছেন, আমাকে তো দিতেই হবে, খুঁজে খুঁজে সেই মোটামুটি চেনা সেই শ্লোকটা বার করে দিলাম। জুবিন গার্গ সিনেমা করবে, সে তার চলে গেছে, তার আত্মার শান্তি কামনা করছি। সিনেমা করবে, বিয়ের গান গাইবে সংস্কৃততে, বিয়ের মন্ত্র, ডিপার্টমেন্টে এসে গেছে, ম্যাডাম আমাকে মন্ত্র উচ্চারণটা শিখিয়ে দিন, বুঝিয়ে দিন, মানেটা বুঝিয়ে দিন। এই ধরনের কত লোক, মানে বড় বড় লোক ফোন করেন, করেছেন। দিদি আমরা আরো শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের একটা ব্রেক নিয়ে নিতে হবে। শুধু আমি বলছি, তুমি যে বলছো যে প্রয়োজন নেই, এই ধরনের প্রয়োজন। একদম, আমরা আসছি দিদি আবার ফিরে। দর্শক বন্ধুরা, আমাদের এই মুহূর্তে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দিদির অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, কোথাও চলে যাবেন না, ফিরে আসছি খুব শিগগিরই। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও ছোট্ট বিরতির পরে। আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি নন্দিতাদির কাছে। দিদি, এত ভালো লাগছে শুনতে, কিন্তু এবার একটু আপনার ব্যক্তিগত জীবনে একটু আলোচনা করব, সেই জীবন নিয়ে। দিদি, আপনি নিজে সাহিত্য চর্চা প্রচুর করেছেন, শুধুমাত্র সংস্কৃত নয়, অসমীয়া এবং বাংলা, একদম 4টা ভাষায় আমি, অসমীয়া, বাংলা, সংস্কৃত, ইংরাজি। বাহ! এবং বাংলাতেও তুলনামূলকভাবে কম লিখেছি আমি। আমি মানে একটা সাবজেক্ট ছেড়ে দিয়েছিলাম, আমি ভীষণ ক্ষমা প্রার্থী। তো এই যে তুমি তো জানো না, এত সাহিত্য চর্চা করার পরেও কোথাও না কোথাও তখনকার দিনে কোনো সাহিত্য সংগঠন আপনাকে কিন্তু সেই স্বীকৃতিটা দেয়নি, সেটা কেন বলে আপনার অনুমান হয়? আমি তো 37 বছর কটন কলেজে চাকরি করেছি, সুতরাং তখন প্রথম দিকে তেমন কিছু বাংলা সংগঠন খুব যে একটা ছিল, সুযোগ ছিল না। আমরা যারা সেদিনকার তারা আমরা জানি কেন, যাই হোক, কিন্তু আজ তার পরবর্তীকালে কিন্তু অনেক হয়েছে। এবং আমার মনে আছে, মানে একটাই আমি বাংলাতে লেকচার দিয়েছি, সেটা মুক্তিদি যখন হেড বাংলা ডিপার্টমেন্টে আমাকে একবার বলেছিলেন একটা লেকচার দিতে, সংস্কৃত সাহিত্যে বাংলা কিছু একটা এরকম প্রভাব ভুলে গেছি, ওই একটাই আমি বাংলাতে লেকচার দিয়েছি, ইনভাইটেড টক। আর কোনো দিন কোনো বাংলা অনুষ্ঠান আমাকে বলতে বলেনি কোনো সময়। কিন্তু অসমীয়া সমাজে অজস্র টক দিয়েছি আমি,
কিন্তু বাংলা সাহিত্যে এই প্রথম আমি এটা কোথাও একটা মনকষ্ট হয় এখনো। মনোকষ্ট তো এত দিয়েছি আমি, এত সমাদর পেয়েছি অসমীয়া সমাজে যে আমি আমি সেটা স্বীকার করব। দেখো, হ্যাঁ, একদম, আমরা সেটা তো স্বীকার সেই করব। জীবনের সত্যিটুকু আর তুলে ধরার বাংলা জন্যই এখানে রয়েছি। কিন্তু মানে হয়তো সংস্কৃতের প্রতি ইন্টারেস্ট নেই বাংলা যারা চর্চা করেন, তো সেটাও সেটা মিথ, আমার এবং মনে সেই হয় মিথটাও আপনি তাদের ভেঙেছেন। কাছে সংস্কৃত হয়তো মরা, ডেড ল্যাঙ্গুয়েজ, সেজন্যে হয়তো দুঃখ নেই, কারণ আমি সবসময় এত ব্যস্ত থাকি যে ঠিকই আছে, যা কিছু আসে জীবনে তুমি হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। আর এখন আমাকে বাংলা সাহিত্য হ্যাঁ, এখন সংস্কৃতি আপনি সমাজে সভাপতি আমাকে পদে রয়েছেন, সেটা সভাপতি বড্ড গৌরবের কথা করেছে, কিন্তু আমাদের এখন জন্য। আমি এটা চাইনি। আমার এখন বয়স হয়েছে, আমি আমার নিজের লেখালেখি সব গোছাইছে, গোছানোতে ব্যস্ত, কোথায় কোথায় পড়েছে কিন্তু সমস্ত। আমরা সকলে তো চাই আপনার থেকে শুনতে চাই, আপনার থেকে তবে জানতে তোমাদের চাই। মতো ছোট ছোট মেয়েদের পাচ্ছি, ছেলে মেয়েদের খুব ভালো লাগে আমার, আমার জন্য মনে হয় অনেক অনেক আমি ধন্যবাদ দিদি। তরুণী হয়ে গেছি। একদম দিদি, আপনার মানে একদম ভীষণ পছন্দের একটা সাবজেক্ট হচ্ছে উপনিষদ। আপনি উপনিষদ নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন। আমি একটু জানতে চাইবো, এই উপনিষদ বা এই চর্চা আপনার জীবনের সমস্ত অবস্টিকলস বা এই যে নেগেটিভিটিগুলো আপনি যেগুলি এই মুহূর্তে বললেন, সেটা কি করে মানে রিমুভ করতে সাহায্য করেছে, কি করে মানে সেটা মুছে দিতে সাহায্য দেখো, করেছে? উপনিষদটা এমন একটা জিনিস, সেটা অন্তর্ভেদী, সেটা ভেতরে ঢুকে যায়। সেই সত্যিকারের যদি উপনিষদের প্রতি ভালোবাসা থাকে, সেটা ঢুকতে বাধ্য সেটা। এবং মানে এত, মানে কি বলবো, উপনিষদে এত জীবনটাকে এত পরিশীলিত করে, মনটাকে এত মানে অন্তর্মুখী করে, সেগুলো সেগুলো মানে যারা ভেতর থেকে পড়ে তারা বুঝবে। বাইরে বাইরে পড়লে, যেমন উপনিষদে অজস্র ট্রান্সলেশন বেরিয়ে গেছে, ট্রান্সলেশন পড়লে তো হয় না, অরিজিনালটা পড়লে সেটা তার তো এই অন্তর। যে অনুবাদগুলো হচ্ছে, কোথাও গিয়ে কি সেটা মূল উপনিষদ থেকে কোথাও পৃথক হয়ে যাচ্ছে বলে মনে হয় আজকাল দেখো আপনার? অনুবাদ সাহিত্য সাংঘাতিক চর্চা হচ্ছে, কিন্তু ভালো হাত থেকে হচ্ছে কি? যোগ্য কেউ হাতে একটা পড়ছে অনুবাদ কিনা করেছে, তাকে দেখে সেটাও আরেকজন একটা। লিখে নিল, তাকে দেখে আরেকজন লিখে নিল। এবং আমি পড়ি তো, আমি মানে একদম অনুবাদ সাহিত্য হলেই চলবে, অরিজিনাল লাগবে না, এরকম কথা উঠে সর্বক্ষণ, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। আপনি অনেক মিথ আজকে এই মঞ্চে বসে ভেঙে দিচ্ছেন। আমরা অনেক কিছুই যে মানে যারা জানি না তাদের কাছে হয়তো, দর্শক বন্ধুরা, আমি বলতে চাইছি দিদি এমন কিছু তথ্য, এমন কিছু সত্য তুলে ধরছেন যেগুলো হয়তো আমাদের, আমরা যারা শিল্প সংস্কৃতি চর্চা করি বা খানিকটা সাহিত্য চর্চা নিয়ে যাদের একটু মাথা ব্যথা আছে, তাদের কিন্তু এগুলো ভাবতে হবে। চলে যাচ্ছে আবারও দিদির কাছে। দিদি, আপনি নারী সংগঠন নিয়ে অনেক কাজ করেছেন, সেটা সম্বন্ধে একটু জানতে চাইবো। একজন যোদ্ধার মতো নারী সংগঠন নিয়ে আপনি প্রচুর করেছেন। হ্যাঁ, যেমন আমি অনেক অনেক সংগঠনের সাথে যুক্ত, তার মধ্যে নারী সংগঠন, যেমন কটন কলেজে আমি যখন ঢুকেছি তখন ছিল 15 জন নারী লেডি টিচার। আর তারপর আমি যখন রিটায়ার করেছি আফটার 37 ইয়ার্স, তার আগে কলেজের সমস্ত কিছু ইয়ে করা হয়েছে, মানে মূল্যায়ন করার জন্য সমস্ত কিছু সর্ট আউট করা হয়েছে। তখন দেখলাম পুরুষের থেকে নারী লেডি টিচার বেশি। এটা তখন আমি হচ্ছে ভাবলাম, একটা রেভলিউশন বলা যেতে সেটা পারে। আমি রিটায়ারমেন্টের 3-4 বছর আগে ধরো, আমি তখন ওমেন ফোরাম একটা গঠন করলাম। আচ্ছা, আপনি সেটা শুরু করলেন? আমি করেছি, কটন কারণ কলেজের women কলেজটাকে আপডেট করার দায়িত্বটা আমার উপর পড়েছিল। আজকাল যে গ্রেডিং হচ্ছে সেটা আমি করেছি, প্রথম আমি কটন কলেজে করেছি। সেটা মানে একটা ঐতিহাসিক ইন্টারনাল মুহূর্ত। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, সেটার প্রথম কোঅর্ডিনেটর আমি। তখন আমি এইটা প্রত্যেকটি করতে করতে দেখলাম মহিলা এত বেশি, আর খুব খুব এনলাইটেন্ড, তো খুব হুলস্থুল করে একদম সাংঘাতিক ভালোভাবে সেটা চললো। বই বের করেছি, ইয়ে করেছি শুধু, আর খুব ইন্সপায়ার্ড হয়েছে সবাই তাতে। তো আস্তে আস্তে এখন বড় বড় প্রজেক্ট এসেছে, ইউজিসি দিয়েছে এইটা দেখে, এখন আরও ইয়ে হয়েছে। তাছাড়া একটা
ইউনিভার্সিটি ওমেন অ্যাসোসিয়েশন অফ আসাম, সেটার আমি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। বাহ। সেটা আমি 2004 থেকে সেটার সাথে যুক্ত, কখনো সেক্রেটারি, কখনো অডিটার, কখনো এইগুলো করে মানে করে যুক্ত হয়ে আছেন। হয়ে আছেন। সেখানে আমি এত ভালোবাসি, আসামের যত বড় বড় নারী আছেন সেখানে, আর খুব ভালোবাসার আমার। তো এইগুলোর সাথে আমি খুবই জড়িত বেশিভাবে, এবং সেখানে নারী নিয়ে অনেক লিখেছি আমি, সে জার্নালে অনেক নারী ঘটিত লেখা আমার প্রচুর আছে, এনশিয়েন্ট ইন্ডিয়ার বা বর্তমানকালের সেরকম ধরনের আছে। আর দিদি, আমি একটা, তুমি হয়তো জানো না যে গৌহাটিতে খুব পুরনো একটা নারী সংগঠন 1953, সেটা হচ্ছে সারদা সংঘ। বাহ, ওটা আমি সেটার জানি, আমি অবশ্যই secretary জানি, ছিলাম। কিন্তু আমি মানে সনটা জানি না যে ওটা 1953 তে। আচ্ছা, আর আচ্ছা, সেটারও হ্যাঁ। আমি অনেকদিন 6-7 বছর সেক্রেটারি ছিলাম। এখন বর্তমানে আমি কালাপাহাড় কাহিলিপাড়া একটা সারদা সংঘ আছে, সেখানকার প্রেসিডেন্ট। অনেক কাজ করছেন দিদি। টেনে আমরা টেনে চাই নিয়ে যায়। এই যে দর্শকদের কাছে একটু যেতে চাইছি, একটা বয়সে উনি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু নিজেকে রিটায়ার করেননি নিজের কর্ম থেকে। তো সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে একটা বয়সে দাঁড়িয়েও উনি কিন্তু কাজ থামিয়ে দেননি। চিন্তা, চর্চা, ভাবনা সমস্তই চলছে তার মতো করে। উনি কিন্তু বিকশিত হয়ে চলেছেন এবং আমাদের আলোকিত করে যাচ্ছেন। খুব খুব ভালো লাগছে দিদি। যদিও এই মুহূর্তে আমাদের হয়তো নিয়ে নিতে হবে আরো একটা সেটা আমি ছোট্ট জানি না, বিরতি। তবে নেশায় নেশায় চলে যাচ্ছে দিনগুলো। ওই নেশাটা থাক। দর্শক বন্ধুরা, আমরা এক্ষুনি নিয়ে নেব আবার একটা ছোট্ট বিরতি। আমাদের নিতে হবে, কিন্তু ফিরে আসবো এক্ষুনি, কোথাও চলে যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। সময় যেহেতু একদম শেষের পথে আমাদের, তাই সরাসরি আবারও চলে যাব নন্দিতাদির কাছে। দিদি, আমরা প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি, কিন্তু কিছুতেই মানে সময়টাকে ধরে রাখতে পারছি না, অথচ মনে হচ্ছে আরো কতটা শুনবো, আরো কতটা জানবো। কিন্তু এইটুকু বলতে পারি, এই দেখা মানে এই দেখাটাই আমাদের শেষ দেখা নয়, বা এই বসাটা আমাদের শেষ বসা নয়। আমাদের আবারও দেখা হবে, আবারও বসবো। নিশ্চয়ই। আমারও খুব ভালো লাগছে একদম, যেভাবে একদম। এগোচ্ছে আমাদের আলোচনা। মানে একটা মোহে পড়ে যাচ্ছি। তো সেই সূত্র ধরে আবারও একটু আপনার ব্যক্তিগত জীবনে যাব। বলো বলো। দিদি, আপনি বায়োলজিক্যাল মাদার কিন্তু নন, অথচ আপনার শত শত সন্তান রয়েছে, যেটা আমরা বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন, বা সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি কিছু কথা বলতে চান, আপনি যদি একটু ব্যক্ত করেন আমাদের কাছে। দেখো, দিন পাল্টে গেছে তো, সমাজে এসব নিয়ে কথা বলে না কেউ। এটা সত্যি ভালো আমি দিক। যেটা অনুভব করেছি, এসব নিয়ে কোনো কথা বলে প্রসঙ্গ আসে না। আর দেখো, এগুলো সব মনের উপর, মনের সেট আপ দিয়ে কথা। এত কাজ আছে জীবনে, মানে চলতে চলতে, মানে এগুলো কর্মটাই সব যখন চলতে মানুষের চলতে কাছে। মানে অনেক কথাই হয়তো কখনো মনে হলেও, কিন্তু এখন আর সেরকম কিছু মনে হয় না, কারণ আমি দেখি যে আমি খুব ভালোই আছি। চারদিকে সবাই আমাকে এত ভালোবাসে যে মানে কি বলবো। তাছাড়া আপনার তুমি তো বিলিয়ে ছাত্রছাত্রীরা দিয়েও তো, তো আনন্দ আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, সন্তান সম হ্যাঁ, আর ছাত্রছাত্রীরা যদি রয়েছে। সন্তান থাকে, ওটা একীভূত হয়ে যায়, একটা জায়গায় থেকে যায়। একদম একদম কিন্তু দিদি, খুব সত্যি কথা। কিন্তু আমার ছেলে মেয়ে নেই ঠিকই, কিন্তু আমি ফিল করি না কখনো। মানে ছড়িয়ে দেওয়া যায় তো, ছড়িয়ে দিতেও তো, বিতরণেও তো একটা আনন্দ আছে। তো কিন্তু সেই দিদি, আনন্দটা যে আমি উপভোগ করছি। একটু জানতে চাইবো, আপনি সেটা এত সুন্দরভাবে একসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমাজ কি, নারীরা সেটা কি ফেস করছে না? ধরুন, আমি বলতে চাইছি, আজকের দিনেও দাঁড়িয়ে কি সেরকম অন্য দৃষ্টিভঙ্গিগুলো তাদের আহত করছে এই ধরনের? দেখো, তুমি যদি নিজেকে ছড়াতে জানো, তাহলে আহত করে না। এত কাজ করার আছে, এত ধরনের কাজ করা আছে। আমরা টিচিং লাইনে যেমন পড়াশোনা এত করতে হয়, তাছাড়া যেই আসছে চলার পথে পথে অনেক
অনেক আছে, কেউ অনেক স্টুডেন্ট পেয়েছি খুব দুঃখী, হেল্প করেছি। অনেক একদম। ছাত্ররা ওরা খুব ভালো ঘরের ছেলে, কিন্তু তবু দৌড়ে দৌড়ে আসে। আজকালকে খুব এই ভালো যে হয়েছে। স্নেহ, সেটাও তো মাতৃসম হ্যাঁ, স্নেহ। হ্যাঁ। আর আজকালকে তো অনলাইন হয়ে গেছে, সব প্রাক্তনীরা আছে। এত ভালো লাগে, মানে আমি সময়ই পাই না আপনি যে এমন আমার ভাবেই ভালো থাকুন দিদি। একটু দর্শক বন্ধুদের কাছে যাব। দর্শক বন্ধুরা, এই প্রশ্নটা এর জন্যই রাখলাম, কারণ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অনেক নারীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই এই প্রশ্নটা রাখলাম, এবং বারবার করে এই কথা বলতে চাই আমরা যে বায়োলজিক্যাল মাদারই কিন্তু আলটিমেট মাদার নন। মাতৃসত্তা যে কোনো নারীর মধ্যেই থাকে যখন তা উনি ছড়িয়ে দিতে পারেন, এবং দিদি সেটা করতে পেরেছেন তার সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে। দিদি, আপনি এমনই থাকবেন, খুব ভালো থাকবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের একটা খেলা আছে আপনার সঙ্গে, র্যাপিড ফায়ার। চট করে চলে যাব সেই খেলায়। বলো। জানতে চাইছি দিদি, আপনার ইন্সপিরেশন। আমার মা সবচেয়ে বেশি আমার উপরে প্রভাব ফেলেছেন, সর্বগুণ আছে ওনার। বাহ, প্রণাম রইল তাঁর প্রতি। এবারে জানতে চাইব দিদি, আপনার প্রিয় কবি। প্রিয় কবি তো রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বেশ, খুব অভিভূত। এই মুহূর্তে যদি বলি আপনার কোনো স্বপ্ন আপনি যদি ব্যক্ত করেন। স্বপ্ন আমার, আমি লেখাপড়া নিয়ে থাকি, আমার খুব স্বপ্ন যে আমার বইগুলো আমি একসাথে করব, কালেকশন করব। এখন দেখো, কোনো ইচ্ছে টিচ্ছে আমার কিছু নেই, যা যেভাবে যাচ্ছে চলছে, আপনি খুশি? ওইভাবে আমি খুশি। সেটাই ভালো। সর্বশেষ প্রশ্নটা দিদি, মা শব্দটা আপনি যদি মা একটা শব্দে শব্দ, বা একটা বাক্যে প্রকাশ করেন, মা তাহলে কি কথাটি বলবেন? ছোট্ট হলেও ছোট্ট কিন্তু নয়, একদম গানে আছে একটা। খুব সুন্দর বললেন। অনেক অনেক বড় একটা কথা, মা। অনেক ধন্যবাদ দিদি, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন। আমরা অনেক কিছু জানতে পারলাম, তুলে ধরবার চেষ্টা করলাম আমাদের দর্শক বন্ধুদের কাছে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই মুহূর্তে বিদায় নেবার পালা। আমরা অনেক কিছু জানলাম, দিদির থেকে অনেক কিছু শিখলাম এবং আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে বিদায় নেব। যেতে যেতে আবারও বলছি, দিদি যে মেসেজটা দিলেন আমাদের, সত্যি আমাদের আলোর পথ ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে, এবং জীবনে অনেক অনেক ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, আলো ছড়িয়ে দিতে হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, তাহলেই শান্তি আসবে। দিদি, অনেক ধন্যবাদ আবারও। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।